আজকে যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রসেস। প্রোগ্রাম লিখছেন না, সি প্রোগ্রাম লিখছেন না, অনেক সি প্রোগ্রাম, জাভা প্রোগ্রাম লিখছেন না? প্রোগ্রাম এবং প্রসেসের মাঝখানে ছোট একটা ডিফারেন্স আছে, খুবই ছোট। প্রোগ্রাম হচ্ছে যেটা ইএক্সি ফাইল আকারে সেভ হয় সেটা, আর প্রসেস হচ্ছে যখন ইএক্সি ফাইলটা রান হয়। দুইটা জিনিস। একটা হচ্ছে কি, যদি আমরা প্রোগ্রাম বলি, প্রোগ্রাম হচ্ছে যেটা এক্সিকিউটেবল ফাইল, প্রসেস হচ্ছে রানিং প্রোগ্রাম। সোজা একটা দুটো ডিফারেন্স। তাহলে দেখেন, an operating system executes a variety of programs that run as a process. যদি একটা প্রোগ্রাম রান করানো হয় তাহলে তার নামটা আমরা কি নামে চিনব? প্রসেস নামে চিনব। প্রসেস এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। সোজা কথা, ডেফিনেশনটা হচ্ছে প্রসেস ইজ এ প্রোগ্রাম which is in execution, যার এক্সিকিউশন হচ্ছে বা যে এক্সিকিউট হচ্ছে সেটা আমার জন্য প্রসেস। প্রসেস এক্সিকিউশন মাস্ট প্রোগ্রেস ইন এ সিকোয়েন্সিয়াল ফ্যাশন। আপনারা যেগুলো কোড লেখেন, কোডের মধ্যে কি জাম্প হয় কোনো, নাকি একটার পর একটা লাইন এক্সিকিউট হয়? অবশ্যই একটার পর একটা লাইন এক্সিকিউট করতে হবে, না হলে প্রোগ্রামের লজিক তো থাকবে না। এই কারণেই বলা হয়েছে যে প্রসেস এক্সিকিউশন মাস্ট প্রোগ্রেস ইন এ সিকোয়েন্সিয়াল ফ্যাশন। সিকোয়েন্সিয়াল মানে একটার পর একটা। বুঝতে পারছি? নো প্যারালাল এক্সিকিউশন অফ ইনস্ট্রাকশন অফ এ সিঙ্গেল প্রসেস। কোনো ধরনের প্যারালাল এক্সিকিউশন হয় না, কোনো ধরনের প্যারালাল এক্সিকিউশন পসিবলও না। আমার যদি প্রসেস থাকে তাহলে তার প্যারালাল এক্সিকিউশন সম্ভব না। একটা প্রসেসের মাল্টিপল পার্ট থাকে, কি প্রোগ্রাম কোড নিজে, যেটাকে আমরা টেক্সট সেকশন, যেখানে আমরা ওই যে ইনক্লুড, তারপর যে ইন্ট মেইন এগুলো লিখি, সেই সেকশনটা। কারেন্ট অ্যাক্টিভিটি ইনক্লুডিং প্রোগ্রাম কাউন্টার, প্রসেসর রেজিস্টার। প্রোগ্রাম কাউন্টার মানে হচ্ছে আমরা একটার পর একটা লাইন এক্সিকিউট করতেছি না, ওই কাউন্টার ওইটাই কাউন্ট করে কয়টা লাইন এক্সিকিউট করছে। তারপর হচ্ছে প্রসেসর রেজিস্টার। প্রসেসর রেজিস্টার করছেন কত ক্লাস একটু করে বলছিলাম, রেজিস্টারগুলো মনে আছে? এক্স, ডিএক্স, সিএক্স করছেন? মনে নাই? মনে নাই? আপনারা মাইক্রো প্রসেসরের কোর্স করছিলেন না ডিপ্লোমাতে একটা? করছেন তো? তো সেখানের মধ্যে 8086 এর আশেপাশে 4টা রেজিস্টার ছিল, এক্স, ডিএক্স, সিএক্স, ডিএক্স, 16 বিটের রেজিস্টার ছিল। সেই রেজিস্টারগুলোর কথা এখানে বলা হচ্ছে প্রসেসরের রেজিস্টার, যেটা আরেকটু বেশি ফাস্টার, র্যাম থেকে ফাস্টার। তারপর তার কাছে একটা স্ট্যাক আছে, স্ট্যাকের মধ্যে কিছু টেম্পোরারি ডেটা থাকে যেগুলো প্রসেসকে এক্সিকিউশন করার জন্য দরকার, যেমন ফাংশন, প্যারামিটার, রিটার্ন অ্যাড্রেস, লোকাল ভেরিয়েবল। এগুলো কোথায় থাকবে? স্ট্যাকে থাকবে। স্ট্যাক পড়ছেন? ডেটা স্ট্রাকচারে পড়ছেন না? স্ট্যাকের কাজ কি? লিফ, অর্থাৎ যেটাকে সবার লাস্টে রাখা হবে তাকে সবার আগে বের করে ফেলতে হবে। কেমন স্ট্যাক? তো স্ট্যাকের মধ্যে কি থাকে? ফাংশন, প্যারামিটারগুলো থাকে, তারপর রিটার্ন অ্যাড্রেস থাকে এবং লোকাল ভেরিয়েবলগুলো থাকে। ডেটা সেকশনে গ্লোবাল ভেরিয়েবল থাকে। এখন আমাকে বলেন লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কি? What is local variable? What is global variable? ফাংশনের ভিতরে থাকা ভেরিয়েবল হচ্ছে লোকাল ভেরিয়েবল। আমরা যদি বাইরে ফাংশনের বাইরে যদি ডিক্লেয়ার করি তাহলে সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। সেটা যে কোনো ফাংশন ইউজ করতে হবে। কাইন্ড অফ ঠিক আছে। আর একটু যদি স্পেসিফাই করি, লোকাল ভেরিয়েবল যে কোনো একটা স্কোপের মাঝখানে কাজ করে। আপনি যে ফাংশন বললেন ওটাকে স্কোপ বলা।
অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা জুড়ে লোকাল ভেরিয়েবল কাজ করতে পারে, এর বাইরে আমি তাকে কল করতে পারবো না বা ইউজ করতে পারবো না। গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে প্রোগ্রামের যে কোনো অবস্থান থেকে যে কোনো ফাংশন থেকে আমি তাকে কল দিতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো লোকাল ভেরিয়েবল কি লোকালি রান করে, মানে মনে করেন আমার ক্যাম্পাসটা বিশাল না, কিন্তু কিছু সময়ের জন্য আপনারা কোন জায়গায় আছেন, এখানের ভিতর না, আপনাকে বাইরে থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না, তাহলে আপনারা কি এই জায়গার মধ্যে লোকাল ভেরিয়েবল, বুঝতে পারছি? তো বাইরে যদি কেউ থাকে সে আমার জন্য গ্লোবাল, তাকে আমি ডাকতে পারবো, কিন্তু আপনাকে এখান থেকে কেউ ডেকে নিতে হলে আমাকে পারমিশন দিতে হবে, এবং বুঝতে পারছি? এটাই হচ্ছে পার্থক্য। এরপরে আসেন হিপ। হিপ কন্টেনিং মেমোরি ডাইনামিক্যালি অ্যালোকেটেড ডিউরিং রান টাইম। এবার বলেন রান টাইম আর কম্পাইল টাইম কি জিনিস? দুটো কি জিনিস বলুন? হোয়াট ইজ রান টাইম, হোয়াট ইজ কম্পাইল টাইম? স্যার কম্পাইল টাইম হচ্ছে যখন আমরা কোডে কম্পাইল করি, অর্থাৎ মেশিন কোডে কনভার্ট করি, এবং রান টাইম হচ্ছে কম্পাইল করা কোডটা যখন আমরা রান করব সেখানে। ঠিক আছে, তো রান টাইমটা উনি কি বললেন? রান টাইমটা হচ্ছে যদি প্রোগ্রাম এক্সিকিউশনে যায় তখন যে টাইমটা যায় সেটা হচ্ছে রান টাইম। তো প্রোগ্রাম এক্সিকিউটে যাওয়ার জন্য প্রোগ্রামটা আগে মেশিন কোডে কনভার্ট করতে হবে না, কম্পাইল করতে হবে না? এই যে মেশিন কোডে কনভার্ট করার টাইমটাকে কি বলে? কম্পাইল টাইম বলে। এবং এগুলো কই থাকে? হিপের মধ্যে থাকে। হিপ যেগুলো ডাইনামিক্যালি অ্যালোকেট করে, মানে ডাইনামিক মানে হচ্ছে স্ট্যাটিক অ্যালোকেশন, আগে থেকে অ্যালোকেট করে ধরে রেখে দিছি, তাকে আমি চেঞ্জও করতেছি না, জাস্ট অ্যালোকেট করে রেখে দিছি, আমি ইউজ করতেছি নিজের মতো, আমি এক্সট্রা কি করতে পারবো না, অ্যালোকেট করতে পারবো না। ধরেন একটা প্রোগ্রামকে বললো বা প্রসেসরকে বললো আমাকে 1 KB র্যাম দেন, তো স্ট্যাটিক হিপ যদি থাকে তাহলে 1 KB দিবে, তাকে আর বাড়ানো পসিবল না। যেমন অ্যারে করে আসছেন না, আপনি অ্যারে সাইজ বাড়াতে পারেন, বাড়াতে কমাতে পারেন, পসিবল, এটা হচ্ছে স্ট্যাটিক। আর ডাইনামিক হচ্ছে লিঙ্ক লিস্ট, আমি যত চাই বাড়াইতে পারবো কমাইতে পারবো, এটা হচ্ছে ডাইনামিক। বুঝতে পারছি? তাহলে হিপের মধ্যে কি থাকে? কন্টেইনিং মেমোরি ডাইনামিক্যালি অ্যালোকেটেড ডিউরিং রান টাইম। আর কম্পাইল টাইমে সবকিছু স্ট্যাটিক থাকে, আর রান টাইমে যদি যায় সবসময় কি হবে? ডাইনামিক হবে। ঠিক আছে, এটা গেল। প্রোগ্রাম ইজ এ প্যাসিভ এন্টিটি। আগের লাইনটা এই জিনিসটা, প্রোগ্রাম হচ্ছে একটা প্যাসিভ এন্টিটি। প্যাসিভ কেন বলে? কারণ এটা সেকেন্ডারি মেমোরিতে থাকে। কোথায় থাকে? সেকেন্ডারি মেমোরিতে থাকে, মানে কি আমাদের হার্ড ড্রাইভ, এসএসডি এগুলো থাকে। আর প্রসেস থাকে র‍্যামে, অর্থাৎ রান করার টাইমে, আর এটাকে বলা হয় অ্যাক্টিভ এন্টিটি। তাহলে প্রোগ্রাম হচ্ছে আমার প্যাসিভ এন্টিটি, কারণটা কোথায় থাকে? সেকেন্ডারি মেমোরিতে থাকে। আর প্রসেস অ্যাক্টিভ, কারণ কি? সে হয় প্রসেসরে থাকবে, না হলে র‍্যামে থাকবে। Program becomes process when an executable file is loaded into memory. যতক্ষণ পর্যন্ত একটা এন্টিটি আমার সেকেন্ডারি মেমোরিতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে আমার জন্য কি না? প্রসেস না, সে প্রোগ্রাম। সে কি? প্রোগ্রাম। যখনই তাকে আমি কি করলাম? লোড করলাম। লোড কোথায় করব? র‍্যামে নিয়ে আসবো বা প্রাইমারি মেমোরিতে নিয়ে আসবো। যদি আনা হয় তাকে কি বলবো? প্রসেস নামে চিনবো। ঠিক আছে স্যার? এরপরে আসি। Execution of programs started via GUI, mouse clicks, command line, entry of its name, etc. Execution কিভাবে করা পসিবল? আমি যদি মাউস দিয়ে কোনো ক্লিক করি ওপেন হবে না, আমি কমান্ড লাইন থেকেও আমি কমান্ডের মাধ্যমে কি করতে পারি? ওপেন করতে পারি। এখানে এটাই লিখছি, one program can be several processes। আগেও দেখাইছি টাস্ক ম্যানেজারে গিয়ে ক্রোমের কি আছে, অনেকগুলো প্রসেস রান হয় না একসাথে, তো একটা প্রোগ্রামকে শত শত প্রসেসে ভাগ করা যায়, মানে ছোট ছোট অংশে এক্সিকিউট করা যায়। তো সেটা এখানে বলা হচ্ছে কনসিডার মাল্টিপল ইউজার এক্সিকিউটিং দ্য সেম প্রোগ্রাম। এটা এভাবে কনসিডার করতে বলছে, কিন্তু যেটা বুঝি সেটা তো আপনারা দেখছেন, আবার একটু দেখায় না হয়। টাস্ক ম্যানেজারে যদি যাই, দেখেন গুগল ক্রোমের কয়টা অংশ? একটাই গুগল ক্রোম চলতেছে, কিন্তু অনেকগুলো প্রসেস রান করতেছে, এবং প্রতিটা প্রসেসের মেমোরিতে ছোট ছোট জায়গা আছে। সে ডিস্ক ইউজ করতেছে, নেটওয়ার্কের একটা নির্দিষ্ট অংশ ইউজ করতেছে, সিপি ইউজ করতেছে, এবং প্রতিটা প্রসেস ইন্ডিভিজুয়ালি রান হয়, কারোর সাথে কোনো কি হয় না,
ক্ল্যাশ হয় না। তো একটা প্রসেস মেমোরিতে কিভাবে জায়গাটা দখল করে, সবার নিচে থাকে টেক্সট, অর্থাৎ শুরুতে জিরো মানে হচ্ছে র্যামের শুরুর অংশ, সেখানে কি থাকে টেক্সট। টেক্সট মানে কি আমার কোডটা, যে কোডটা আছে রেকর্ড আছে এখানে আছে। এর উপর আছে ডেটা। ডেটা কিসের ডেটা? ভেরিয়েবলস এটসেট্রা। তারপর উপর আছে স্ট্যাক, নিচে আছে হিপ। একটু নিচে গিয়ে দেখবো এগুলো কিভাবে ইউজ করে। দেখেন একটা প্রোগ্রাম পেয়েছে ডান্স, একটা সি প্রোগ্রাম, কেমন সি প্রোগ্রামের উপরে কি আছে কিছু লাইব্রেরি কল করছে সে। তারপর দেখেন কি আছে গ্লোবাল ভেরিয়েবল না এগুলো, এগুলো যে কোনো জায়গা থেকে কি করা যাবে, অ্যাক্সেস করা যাবে। তো লোকাল বা গ্লোবাল ভেরিয়েবল গুলো কই আছে দেখেন, ওই ডেটা অংশে আছে না, আমাদের ডেটা অংশ ছিল না ওখানে স্টোর করা, আর পুরো কোডটা আছে টেক্সট। তো এইগুলো এই যে ভ্যালুস এর মধ্যে কি করলো, একটা নির্দিষ্ট অংশ নিল না। ম্যালক মানে কি করে, মেমরি অ্যালোকেট করে। তো কোথা থেকে অ্যালোকেট করবে, ইনপুট থেকে। তারপর এই কলগুলা কোথায় আছে, টেক্সটে। তো প্রোগ্রামের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় কি থাকে, র্যামের অবস্থান করে থাকে। প্রসেসের স্টেট, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটার একটা ডায়াগ্রাম আছে নিচে, দুটাই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডায়াগ্রাম প্লাস হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনটা যদি বুঝেন ডায়াগ্রামটা বুঝা যাবে। নিউ, দ্য প্রসেস ইজ বিং ক্রিয়েটেড, নতুন করে শুরু করলাম। রানিং, ইনস্ট্রাকশন আর বিং এক্সিকিউটেড, এক্সিকিউশন হবে কই, যদি সে প্রসেসর বা সিপিইউ অ্যালোকেট করে বা সিপিইউ তে যেতে পারে। ওয়েটিং, দ্য প্রসেস ইজ ওয়েটিং ফর সাম ইভেন্ট টু অকার, ধরেন আইও ইনপুট আউটপুটের জন্য সব অপেক্ষা করতেছে। রেডি, the process is waiting to be assigned to a processor. প্রসেস সে র‍্যামে আসছে কিন্তু সে সিপিইউ এখনো পায়নি, এই সময়টাকে বলে ওয়েটিং পিরিয়ড। টার্মিনেটেড, the process has finished execution, এক্সিকিউশন শেষ। টার্মিনোলজিগুলো বোঝা গেছে কোন স্টেট কাকে বলে। এবার ডায়াগ্রামে আসি। ডায়াগ্রামের প্রথম স্টেটটা কি, প্রসেস ক্রিয়েট হয়েছে, আলাদা আমরা কি বলবো, নিউ। নিউ থেকে রেডি, প্রসেস ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়ে কই আসতে হবে, র‍্যামে আসতে হবে না, নাহলে এক্সিকিউশন করবে। তাহলে রেডি স্টেটে আসছে, এডমিট করছে কোথায়, র‍্যামে আসছে। কেমন, সে র‍্যাম থেকে কোথায় যেতে পারে, সিপিইউ তে যেতে পারে যদি অ্যালোকেট হয়। তাহলে কোথায় গেল, রানিং স্টেটে গেল। আর রানিং থেকে কোন একটা ইভেন্টের জন্য বা ওয়েটের জন্য সে করলো, ওয়েটিং করলো। এবং ওয়েটিং শেষ করলে সে সঙ্গে সঙ্গে সিপিইউ পায় না, তাকে আবার কই যেতে হয়, র‍্যামে যেতে হয়। আর আমরা প্রসেস শিডিউলার যদি ল্যাবে একটু মনে থাকে, শিডিউল অ্যালগরিদম করতেছিলাম না, সে ওয়েট কর্নারে বসে গিয়ে তাকে আবার অ্যালোকেট করা হয়। ওই জিনিসটা এই লুপের মাধ্যমে বুঝাইছে। কেমন, এবং সে রানিং চলাকালীন যদি কোনো অন্য প্রসেসে সে ইন্টারাপ্ট করে বা হাই প্রায়োরিটি প্রসেস আসে, তাহলে ইন্টারাপ্ট করে সে রানিং প্রসেসকে কি প্রসেসে নিয়ে যেতে পারে, রেডি স্টেটে নিয়ে যেতে পারে। বুঝা গেছে? এবং যদি শেষ হয়ে যায় সে কি করবে, টার্মিনেট করবে। টার্মিনোলজি বুঝে থাকে তাহলে এটা ইজি, মাথায় ঢুকছে সবার এটা, আশা করি পারবেন। প্রসেস কন্ট্রোল ব্লক, পিসিবি। আচ্ছা, কি থাকে, ইনফরমেশন অ্যাসোসিয়েটেড উইথ ইচ প্রসেস, অলসো কল্ড টাস্ক কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লক, প্রসেসকে অনেক সময় টাস্কও বলা হয়, যে এই প্রসেসকে কন্ট্রোল করার জন্য যতগুলো ইনফরমেশন থাকা লাগে সবগুলো কোথায় স্টোর থাকে, পিসিবিতে স্টোর করা থাকে। এখানে কি কি থাকে, প্রসেসের স্টেট, কিছুক্ষণ আগে 5-6টা স্টেট দেখলাম না, কোন স্টেটে আছে সেগুলো এখানে বলা থাকবে। প্রোগ্রাম কাউন্টার, তো সে যে কোনো স্টেট থেকে অন্য স্টেটে যেতে পারে না, যেমন কিছুক্ষণ আগে যেটা ছিল, সে রানিং থেকে কই চলে গেছিল, ওয়েটিং এ, ওয়েটিং থেকে আবার রেডি, রেডি থেকে আবার কোথায় যাবে, রানিং এ যাবে না। তো কতটুকু পর্যন্ত এক্সিকিউশন হয়েছে সেটা জানা লাগবে না, নাহলে তো সে আগে পরে চলে যাবে। ধরেন প্রোগ্রামের আপনার কাছে আছে 10 লাইন, সে প্রথম 5 লাইন এক্সিকিউট করে ফেলছে, এরপরে কোথা থেকে করা উচিত, এরপরে লাইন থেকে না, সে কি আবার আগে যাবে, যাবে না, যাওয়ার দরকার নাই তার, সে নিচে যাওয়ার কথা। যদি নিচে যাইতে হয় তাকে কাউন্টে মনে রাখতে হবে, সে কয়টা লাইন গেছে। সেই কারণে কি আছে তার কাছে, একটা প্রোগ্রাম কাউন্টার আছে। সিপিইউ রেজিস্টার, যেটা সিপিইউর পাশে থাকে, তার থেকে ইনফরমেশন সে খুব আর্লি কি করতে পারে, নিতে পারে।
সিপিইউ শিডিউলিং ইনফরমেশন। আমরা অ্যালগরিদম ল্যাবে কয়েকটা পড়তেছি না, আমরা তিনটা অ্যালগরিদম পড়ছি, এফসিএফএস, এসজেএফ, এসআরটিএফ, তিনটা পড়া হয়েছে। তো এগুলা আমাদের সামনে আবার আছে, এগুলো আবার দেখবো, এগুলো আপনাদের এখানেও আছে, ওখানেও আছে, বুঝাই না? হ্যাঁ স্যার, কেউ কিছু বললেন? তো ওরা কি লাগবে? শিডিউলিং অ্যালগরিদম লাগবে, কারণ কোন প্রসেসকে কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, সেই ইনফরমেশনও জানা লাগবে। তারপর হচ্ছে মেমোরি, র্যামের কোন জায়গায় রাখবো, কাকে কোন জায়গায় লোকেট করব, সেটাও জানা লাগবে, সেটাও এখানে বলা থাকে। অ্যাকাউন্টিং ইনফরমেশন, যদি মনে থাকে কিছুক্ষণ আমরা এসজেএফ এর মধ্যে কাউন্ট করতেছিলাম না, বসে বসে ওয়েটিং টাইম, বাস টাইম কতটুকু গেল না গেল কাউন্ট করছি না, তাহলে সেগুলো তো স্টোর করা লাগবে। কোথায় স্টোর করবো? অ্যাকাউন্টিং ইনফরমেশন কোন একটা র্যামের কোন একটা জায়গায় সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো রাখবে। আইও স্ট্যাটাস, তো দেখেন আগের যেটা প্রসেস ছিল সে কি করতেছিল, ওয়েটিং পিরিয়ডে যেত গা, তো ওয়েটিং পিরিয়ড কতক্ষণ লাগবে, কতক্ষণ পরে কি কি নিলে তার শেষ হবে, ইত্যাদি জিনিসপাতি সেগুলো কে রাখে, খবর রাখা লাগবে। তার জন্য তার থেকে কি আছে, আইও স্ট্যাটাস ইনফরমেশন ব্লকটা আছে। বুঝাইতে পারছি? এবার আসেন থ্রেড। মাল্টি-থ্রেড বলে একটা অংশ আছে, যেটাকে আমরা কি বললাম, একটা প্রোগ্রামকে সেভারাল প্রসেসে ভাগ করা যায়, যেমন ছোট ছোট অংশে। আবার প্রসেসকেও মাল্টিপল থ্রেডে ভাগ করা যায়। তাহলে প্রথম কি, সেই প্রোগ্রাম বা প্রোগ্রাম পুরাটা মনে করেন পুরো এক্সিকিউটেবল ফাইলটা বা একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটাকে আমরা চাইলে অনেকগুলো কি করতে পারি, প্রসেসে ভাগ করতে পারি, P1, P2, P3 এটসেট্রা। কেমন? ইন্ডিভিজুয়াল প্রসেসকে আবার মাল্টিপল থ্রেডে ভাগ করা যায়, P1, P2, P3 এরকম মাল্টিপল থ্রেডে ভাগ করা যায়। অর্থাৎ আরো একটু ছোট করলাম যাতে প্রসেস আরো তাড়াতাড়ি রান হতে পারে, এই কারণে। সো ফার প্রসেস হ্যাজ এ সিঙ্গেল থ্রেড অফ এক্সিকিউশন। এতক্ষণ যা দেখলাম আমরা হচ্ছে একটা প্রসেসের জন্য একটাই চিন্তা করতেছি। আমরা চিন্তা করতেছি কি একটা প্রসেস একজনে রান করতেছে, সিপিইউ পুরো প্রসেসটাকে একা রান করতেছে, কেমন? কিন্তু এটাকে আরো মাল্টিপল থ্রেডে ভাগ করা পসিবল হয়, এবং সেটা প্রোগ্রামিং এ আছে। সি প্রোগ্রামিং এ যদি কেউ মাল্টি-থ্রেডিং করে থাকেন আশা করি জানবেন, বা মাল্টি-থ্রেড যদি ওয়ার্ডটা শুনে থাকেন। কনসিডার হ্যাভিং মাল্টিপল প্রোগ্রাম কাউন্টার্স পার প্রসেস। যদি আমাদের কোনোভাবে একটা প্রসেসের জন্য মাল্টিপল কাউন্টার থাকে, তাহলে এক এক কাউন্টার এক এক জায়গা থেকে শুরু করতে পারে, নিজের মতো এক্সিকিউট হতে পারে। সেজন্য আমরা ওই প্রসেসকে আরো ছোট ছোট কি করতে পারি, ভাগে ভাগ করতে পারি। ওদেরকে কি বলে, থ্রেড বলা হয়। মাল্টিপল থ্রেড কন্ট্রোলস আর নোন অ্যাজ থ্রেডস must then have storage of thread details in multiple program counters in PCB. মাল্টি-থ্রেডিং একটা চ্যাপ্টারই আছে, ওখানে গিয়ে আরো এক্সপ্লেইন করে পড়বো যেটা আসলে কেমনে কাজ করে। এখন পর্যন্ত তো প্রসেস মাথায় রাখেন, প্রসেসকে কি করা যায়, মাল্টিপল ভাগে ভাগ করা পসিবল হয়। প্রসেস রিপ্রেজেন্টেশন ইন লিনাক্স কি আছে, প্রসেসের একটা আইডি আছে, আমরা পড়ছি না দুদিন, PID, P1, P2 দিছি। তারপর লোডস লং স্টেট, স্টেটটা কি, ওই যে রানিং নাকি নিউ, ওয়েটিং, রেডি, এই স্টেটগুলো। তারপর হচ্ছে টাইম স্লাইস, কতক্ষণ তাকে দেওয়া হয়েছে বা কতক্ষণ তাকে দেওয়া হবে। তারপর হচ্ছে প্যারেন্ট, এই প্রসেসটা কি অন্য কোনো প্রসেস থেকে কল হয়েছে কিনা। কেমন স্যার এটা কেমন কথা, আবার প্রসেস কেমনে প্রসেসকে কল করবে। ধরেন আপনি একটা প্রোগ্রামের ভিতর মাল্টিপল ফাংশন লিখছেন, কেমন, একটা ফাংশন হতে পারে ফিবোনাক্সি সিরিজ কল করছে ধরেন, আরো রিকার্সিভ, সে কি করবে, নিজেকে নিজে আবার কল করবে না। রিকার্সিভ মানে কি, যে ফাংশন নিজেকে নিজে আবার কল করে। যাকে কল করছে সে হচ্ছে চাইল্ড, এবং যে কল করছে তাকে বলা হয় প্যারেন্ট। ঠিক আছে? তো কি করতে পারে, অনেকগুলো চেইন অফ কমান্ড চলতে পারে, এই আস্তে আস্তে করে দিবে। সে প্যারেন্ট হতে পারে অথবা চিলড্রেন হতে পারে, এবং সে কিছু ফাইলস অ্যাক্সেস করতে পারে যদি আমার প্রোগ্রামটা এভাবে ডিজাইন করা হয়। এবং সে একটা কি আছে, মেমোরি অ্যাড্রেস আছে, ঘর থেকে সে শুরু করবে। তো
এইভাবে একটা প্রোগ্রামকে কি করা হয়, স্টোর বা স্ট্রাকচার করা হয় লিনাক্সের মধ্যে। বুঝতে পারছি? বুঝছেন? আপনাদের দেখে মনে হয় না আর কি। কোনটা এটা? প্রথমটা কি পিআইডি, এই যে P1 P2 লিখতেছি না, এই আইডি হচ্ছে 1 2 3 গেল। পরেরটা হচ্ছে স্টেট, স্টেটের কাজ কি? সে ওয়েটিং, রানিং, কোন স্টেটে আছে। টাইম স্লাইস, তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য সিপিইউ দেওয়া হয়, কতক্ষণ দেওয়া হবে গেল। প্যারেন্ট, সে অন্য কোনো প্রসেস থেকে আসছে কিনা। চিলড্রেন, তার নিজস্ব আর কোনো প্রসেস আছে কিনা, মানে সে আরো কোনো প্রসেসকে ক্রিয়েট করবে কিনা। ফাইলস, যদি সে কোনো ধরনের ফাইল কি করে অ্যালোকেট করে বা ফাইল ক্রিয়েট করতে পারে অথবা ফাইলকে রিড রাইট করতে পারে। যেমন ধরেন ভিএলসি মিডিয়া প্লেয়ার, আপনি যখন ভিএলসি মিডিয়া প্লেয়ার অন করেন তখন আপনি গানগুলো লোড করেন না, ওপেন করেন না, ভিডিও ওপেন করেন না, তাহলে ফাইল সে কি করতেছে, রিড রাইট করতেছে, সেজন্য ফাইলস একটা অপশন। আর সে মেমোরির কোন জায়গায় আছে সেটা এখানে থাকে। বুঝতে পারছি? তারপর হচ্ছে প্রসেস শিডিউলিং, যেটা আমরা ল্যাবে এতদিন ধরে করতেছি। প্রসেস শিডিউলিং কি বা প্রসেস শিডিউলার কি? প্রসেস শিডিউলার হচ্ছে সিলেক্টস among available processes for next execution on CPU core. প্রসেস শিডিউলার হিসেবে আমরা অ্যালগরিদম যেটা আমরা অ্যাপ্লাই করতেছি, আমরা ছিলাম, আমরা এই প্রসেস শিডিউলার কোন প্রসেসকে আমরা নিব, আমরা কোন একটা কন্ডিশনের বেসিসে কি করতেছি, সিলেক্ট করতেছি, তাহলে আমরাই সেখানে কি প্রসেস শিডিউলার ছিলাম। কিন্তু এখানে কি করে, আমাদের এখানে কি করে, কম্পিউটারের ভিতরে সিপিইউ নিজে করে, মানে সিপিইউ কে এক্সিকিউট করানো হয় অ্যালগরিদমটা, কিন্তু হচ্ছে অপারেটিং সিস্টেম ওই শিডিউলার হিসেবে কাজ করে থাকে। গোল, ম্যাক্সিমাইজ সিপিইউ ইউসেজ। সিপিইউ যতক্ষণ আইডল থাকবে আমার জন্য তত খারাপ, কারণ সে চায় হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করে কাজটাকে শেষ করতে। সেজন্য সে চাইবে কি সিপিইউ কে ম্যাক্সিমাম টাইম ইউজ করার জন্য। মনে করা হয়, মানে ধরা হয় যে আমরা সিপিইউ কে 100% এক্সিকিউট করতেছি বা চালাচ্ছি যদি আমরা কি করি, প্রোগ্রাম শিডিউলার ইউজ করে থাকি। আসলে সেটা হয় না। 40 থেকে 90% পর্যন্ত সিপিইউ কে ইউটিলাইজ করা পসিবল। কেন? কিছুটা প্রোগ্রামকে বাইরে করতে, প্রোগ্রামকে আবার অ্যালোকেট করতে টাইম লাগে না, ওইখানে 10 থেকে 15% টাইম কি হয়, ডিসবার্স হয়ে যায় ওই কারণে। মেইনটেইনস শিডিউলিং কিউস, দুইটা শিডিউলিং কিউ আছে, একটা হচ্ছে রেডি কিউ, একটা হচ্ছে ওয়েটিং কিউ। রেডি কিউতে কি থাকবে, সবগুলা মেমোরিতে এসে মাত্র আসছে। রেডি কিউ মানে কি, মাত্র প্রসেসটা আমার মেমোরিতে আসছে। ওয়েট কিউ, ওয়েট কিউ কি, যদি কোনো ইভেন্ট বা ইন্টারাপ্ট বা কোনো একটা আইও অপারেশনের জন্য সে যদি ওয়েট করে, ওয়েটিং স্টেটে যারা আছে সেই প্রসেসগুলো কোথায় থাকে, ওয়েট কিউতে থাকে। প্রসেস মাইগ্রেট অ্যামাং ভেরিয়াস স্পেস বা ভেরিয়াস কিউস। তো দেখেন আমরা যদি এই জিনিসটা একটু দেখি, এগুলো সবগুলো একটা কিউতে থাকে, সবগুলো একটা কি কিউ। তাহলে সে কি করতে পারে, একটা প্রসেস বিভিন্ন জায়গায় জাম্প করতে পারে না, সে যেটাকে বলছে মাইগ্রেট হওয়া। আমি একটা থেকে অন্য জায়গায় যেতে পারি। মনে করেন সে রানিং অবস্থায় ছিল, রানিং অবস্থায় ছিল, তাকে হঠাৎ করে কোথায় পাঠাইতে পারি, ওয়েটিং এ, বা ইন্টারাপ্ট করে রেডি কিউতে পাঠাইতে পারি, আবার তাকে ওয়েটিং এ পাঠাই দিতে পারি। কেমন? এই যে একটা কিউ থেকে অন্য কিউতে জাম্প হওয়া বা চলে যাওয়া, এটাকে বলতেছে মাইগ্রেট তারা করতে পারে। বুঝা গেছে স্যার এতটুকু? এই যে পিসি এরা সবাই হচ্ছে একটা লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট মনে আছে কি জিনিস? প্রত্যেকটা লিস্টের ভিতরে পরের আইটেম অ্যাড্রেস থাকে, মেমরি অ্যাড্রেস। কথায় বললে লিঙ্ক লিস্ট বলতে একটা লিস্ট মানে মাল্টিপল লিস্ট যদি লিঙ্ক অবস্থায়। কিরকম? মনে করেন এটা হচ্ছে একটা প্রসেসের পিসিবি, এটা একটা লিস্ট ক্যারি করতেছে, পিসি ব্লকিং ছিল, রেজিস্টার ছিল, কিউ ছিল, কাউন্টার ছিল, অনেক কিছু ছিল। এরকম অনেকগুলো পিসিবি আছে যেগুলো আমার প্রসেস সংখ্যা অনেক বেশি। কেমন? প্রথম যেটা পিসিবি আছে সেটা একটা পয়েন্টার দিয়ে মানে বলা আছে যে প্রথম প্রসেসটা এখানে আছে মেমোরি, কেমন পয়েন্টার দিয়ে বলা আছে। সে পরের স্টেট বা পরের একটা পিসিবি কি করবে, বলে রাখবে তোমার পরের অ্যাড্রেসটা এটা, এবং সেভাবে চলতে থাকবে। এবং সেটা যদি শেষ হয় তাহলে টের আরেকটা অ্যাড্রেস আছে যেটা বলবে কি এখানে আমি শেষ, ভাই আমার আর পিসিবি নাই, পিসিবি লিঙ্ক লিস্টে এখানেই
শেষ। আমি কি করতে পারি, লিঙ্ক লিস্ট ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, সবকিছু করতে পারি। প্রসেস যদি টার্মিনেট করে তার পিসিবিটা কি করবো, আমি ডিলিট করে দিব। এভাবে সে কাজ করে, ডাইনামিক্যালি কাজ করে থাকে। আমি বোর্ড পড়াইতেছি, এটা হচ্ছে পিসি, যে প্রসেস কন্ট্রোল ব্লক। এখানের মধ্যে স্টেট, কাউন্টার, রেজিস্টার, বিলিং ইনফরমেশন, মেমোরি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ইনফরমেশন এবং আইও স্ট্যাটাস ইনফরমেশন থাকে একটা মেমোরি ব্লকের মধ্যে। সেটা আমরা একটা লিঙ্ক লিস্ট দিয়ে এখানে দেখানো হয়েছে, বুঝতে পারছি? এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন আপনাদের মিলে যাবো, একটু বুঝি। রেডি কিউতে কি হয়, প্রসেস যদি এক্সিকিউশনের জন্য রেডি হয় কোথায় আসবে, মেমোরিতে আসবে। তাহলে যে কোনো জায়গা থেকে কি করলো, সে রেডি কিউতে আসলো, আমার সেকেন্ডারি মেমোরি থেকে রেডি কিউতে আসলো। এবং এরপর রেডি কিউতে যদি আসে, সিপিইউ শিডিউলারের মাধ্যমে আমরা কই যাব, সিপিইউতে পাবো না। মনে করেন সে এক ক্লক সাইকেলে সে কি হয়ে যাবে, সিপিইউ থেকে টার্মিনেট করবে, কিন্তু সবগুলোতে 6 সেকেন্ড হয়ে যাবে বা টার্মিনেট করে না। তখন কি করতে পারে, একটা কন্ডিশন, সে আইওর জন্য রিকোয়েস্ট করতে পারে যে তার কি লাগবে, ইনপুট আউটপুট লাগবে। তো সিপিইউ থেকে সে বের হয়ে আইও রিকোয়েস্ট করলো, তার আইও রিকোয়েস্ট করা মাত্র তাকে ওয়েট কিউতে পাঠিয়ে দেওয়া হবে। তো ওয়েটিং কিউ কি জন্য রাখছে, তার হইতে পারে কি অনেকগুলো তার সামনে আছে, অথবা সে এসে মাত্র পেয়ে গেছে, সে আইও পেলে সে আবার আইওটা শেষ করে কই যাবে, রেডি কিউতে যাবে। আবার সে কি করতে পারে, সিপিইউ পাবে। কেমন? আবার সিপিইউ থেকে আচ্ছা, আমরা দুইটা অ্যালগরিদম করছি, একটা প্রিএমপ্টিভ, একটা নন প্রিএমপ্টিভ। প্রিএমপ্টিভ অ্যালগরিদম কোনগুলো ছিল, যেগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারি। প্রিএমপ্টিভ অ্যালগরিদম কোনগুলো, সিপিইউ থেকে আমরা কি করতে পারবো, বের করে সরাই নিয়ে আসতে পারবো। নন প্রিএমপ্টিভ কোনগুলো, যেগুলো সরানো পসিবল না। যদি প্রিএমপ্টিভ অ্যালগরিদম হয়, তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য সিপিইউ দেওয়া হবে, ধরেন 2 ক্লক সাইকেল। 2 ক্লক সাইকেল দেওয়ার পরে তাকে বাইরে করে দেওয়া হবে। তো সেজন্য লিখছে টাইম স্লাইস এক্সপায়ার 2 ক্লক সাইকেল হতে পারে, 3 ক্লক সাইকেল হতে পারে, অথবা প্রায়োরিটি বেসিস হলে প্রায়োরিটিও করবো সামনে। তো কোনো কারণে কি গেছে, সে সিপিইউ থেকে বের করে দিতে পারে। তো সিপিইউ থেকে বের করলো, কারণ কি, টাইম স্লাইস এক্সপায়ার, সে কই চলে যাবে, রেডি কিউতে চলে যাবে। গেল। সে কি করতে পারে, নিজের আরেকটা প্রসেস ক্রিয়েট করতে পারে, প্রসেস ফাংশনকে কল করতে পারে। তো সে কি করলো, একটা ক্রিয়েট চাইল্ড প্রসেস। সে কি করবে এখন, চাইল্ড টার্মিনেশন ওয়েটিং কিউ। সে যেহেতু চাইল্ডকে কল করছে, চাইল্ড যতক্ষণ এক্সিকিউশন শেষ করবে না, সে তার এক্সিকিউশন আবার ফেরত পাবে না। তো সে কি করবে, একটা ওয়েট কিউতে ওয়েট করবে। চাইল্ড যদি টার্মিনেট করে, তাহলে তাকে কোথায় পাঠাতে হবে, রেডি কিউতে পাঠাবে। রেডি কিউ থেকে পরে আবার কি পেতে পারে, সিপিইউ পেতে পারে। তাকে কোনো কারণে কি করা হয়েছে, ইন্টারাপ্ট করা হয়েছে, তুমি এখন এক্সিকিউশন বন্ধ করো। কি হতে পারে, এরর আসতে পারে না প্রোগ্রাম রান করার সময়, সেটা মনে করেন এরকম একটা ইন্টারাপ্ট। তো ওয়েট ফর অ্যান ইন্টারাপ্ট, ইন্টারাপ্টের জন্য ওয়েট করবে, সে ইন্টারাপ্টের ওয়েট কিউতে যাবে, ইন্টারাপ্ট হলো, দেন তাকে আবার কোথায় পাঠিয়ে দেবে, রেডি কিউতে পাঠিয়ে দেবে, সে আবার সিপিইউ পেতে পারে, এবং চলতে থাকে সাইকেল। এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে একটা প্রসেস শিডিউলিং কেমনে কাজ করতে পারে, একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ। এবার আসেন সিপিইউ সুইচ ফ্রম প্রসেস টু প্রসেস। ঠিক বলছিলাম, টাইম স্লাইস এক্সপায়ার্ড হয়ে গেছে, পাঠিয়ে দিল না, করে কেন, সিপিইউ এটা করে কেন, এটা একটা ডায়াগ্রাম এখানে আছে, দেখেন। আমি বলছি না কিছুক্ষণ পর সময় এই যে বললাম প্রসেসটা বের হয়ে গেল, নতুন প্রসেস অ্যালোকেট হলো, এর মাঝখানে কি থাকে, সিপিইউ তো বসে থাকে, এই টাইমটা হচ্ছে সেটা। দেখেন এখানে কি লেখা আছে, আইডল, মানে সিপিইউ এখানে কিছু করতেছে না এই টাইমে আসলে হয় টাইম। মনে করেন কোন একটা কারণে কোন একটা প্রসেস ইন্টারাপ্ট হইতে পারে, শেষ হয়ে যেতে পারে, কোন একটা কারণ আছে যার কারণে সে কি করলো, বের হয়ে গেল। সেই প্রসেসের যত ইনফরমেশন আছে সবগুলো কোথায় সেভ হবে, পিসিবিতে সেভ হবে। কি কি হতে পারে, তার স্টেট, তারপর সে কতটুকু কাউন্ট করে গেছে, প্রোগ্রাম কাউন্টার আপডেট হবে, তাকে কতটুকু আমি সিপিইউ টাইম দিছি সেটা হবে, সে কি আইওর জন্য অপেক্ষা করতেছে কিনা, অর্থাৎ যত ইনফরমেশন পিসিবিতে রাখা সম্ভব সেগুলো সবগুলো কি করবে, পিসিবিতে আপডেট
করবে। তো পিসিবি কে আপডেট করলো, সে হতে পারে যদি ইন্টারাপ্ট হয় কিছুক্ষণ পর আবার পেতে পারে, সে এক্সিকিউশনে চলে গেল, হতে পারে ইন্টারাপ্টের কাজ শেষ, সে আবার এক্সিকিউট করলো। যদি না হয় তাহলে আবার চলতে থাকবে, অন্য একটা প্রসেসকে আনবো। প্রসেসকে আনার সময় আমার সেভ এবং লোড করা লাগে। তাকে পিসিবি কে প্রথমে যে স্টেটে সে যাচ্ছে তাকে সেভ করব, তারপর তাকে আমি পাঠিয়ে দিব যে তুমি যাও এক্সিকিউট করো। তাকে যদি সরাই আনি তাহলে আবার কি করা লাগবে, সেভ করা লাগবে। এই মাঝখানে যে টাইমটা আছে এখানে কি থাকে, আইডল থাকে, সে কি করতে পারে না, কোনো এক্সিকিউশন করতে পারে না। এই ছোট ছোট টাইম অনেকগুলো প্রসেসের জন্য অনেক বিশাল হয়ে যায়, সেজন্য 10 to 15% অ্যামাউন্ট অফ টাইম সিপিইউর কি হয়, চলে যায়, আর পাওয়া যায় না। কারণ হচ্ছে এটা। তো কনটেক্সট সুইচ কিভাবে করে তো বুঝালাম। তার কাজ কি, পিসিবি সে যখন সুইচ করবে পিসিবি কে আপডেট করা, সে যখন আবার সিপিইউতে লোড হবে তখন লোড হওয়ার সময় পিসিবিতে সব ইনফরমেশন আছে কিনা সেই অনুযায়ী লোড করা। কেমন বুঝতে পারছি? আসেন, when CPU switches to another process, the system must save the state of the old process and load the saved state for the new process via context switch. Context switch এর কাজ হচ্ছে যে প্রসেসটা বের হচ্ছে তাকে সেভ করা, তার সকল ইনফরমেশন, যেটাকে আমি লোড করব তার সবগুলো ঠিক আছে কিনা সবগুলো দেখে লোড করা, বা যেখান থেকে আমার লোড করতে হবে সেই পজিশন থেকে লোড করা। এই কাজটা কে করে, কনটেক্সট সুইচ করে থাকে। বুঝাতে পারছি কনটেক্সট সুইচ কি জিনিস? কনটেক্সট অফ এ প্রসেস রিপ্রেজেন্টেড ইন পিসিবি। কনটেক্সট মানে কি, প্রোগ্রামের কোন জায়গা থেকে আমি রান করব, সে কতটুকু আগে পেয়ে গেছিল, কতটুকু আগে দরকার, সে কি এখন আইও রিকোয়েস্ট করবে কিনা, অথবা সে আইও যে রিকোয়েস্ট করছিল সে আইও রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, ইত্যাদি জিনিস কোথায় আছে, সব পিসিবিতে বলে দেওয়া আছে। সে ওই পিসিবি দেখে লোড করে, ওই পিসিবিটাকে রিড করে, পিসিবি যদি বলে যে এখন ঠিক আছে এখন লোড হবে, তাহলে সে লোড করতে পারবে, না হলে তাকে লোড করা পসিবল না। Context switch time is pure overhead. The system does no useful work while switching. এই যখন কনটেক্সট একটা থেকে অন্যটায় যায়, মাঝখানে আইডেল ছিল না, এটাকে বলা হয় ওভারহেড। এটাকে কি বলা হয়, ওভারহেড। মানে এই সময় সে কিছু করতে পারে না, কোনো কাজ নাই। The more complex the OS and the PCB, the longer context switch. যদি পিসিবি ডিজাইনটা অনেক বেশি কমপ্লেক্স হয়, তাকে রিড করতে অত বেশি টাইম লাগবে, তো এই সময় কি থাকে, সিপিইউ আইডল হিসেবে বসে থাকে, তখন আমাদের কি হয়, এই ওভারহেডটা বেড়ে যায়। কেন উইন্ডোজে ওভারহেড বেশি, লিনাক্স ওভারহেড কম হচ্ছে, এর পিসিবিটা ইজি। আমার উইন্ডোজের মধ্যে পিসিবি অনেক হার্ড করে ডিজাইন করা, অনেক কঠিন কমপ্লেক্স, এই জন্য তার লোডিং টাইমটা বেশি। ঠিক আছে? তো এখানে দিয়ে কিছু পার্থক্য বোঝা যায়। টাইম ডিপেন্ডেন্ট অন হার্ডওয়্যার সাপোর্ট। যত হার্ডওয়্যার ভালো তত বেশি ফাস্ট করতে পারবে। তোমার র্যাম যদি কি বলতাম মেগাহার্টজ বেশি হয়, সে তার যদি ফ্রিকোয়েন্সি বেশিতে কাজ করতে পারে, তাকে তাড়াতাড়ি লোড করা পসিবল। না হলে লোড করতে কি লাগবে, টাইম লাগবে। পিসিবিটা ওএস লেভেল সব সময় ওয়েস, এগুলো সবগুলো ওয়েসের মধ্যে করতেছে, আমাদের আর কিছু নাই। আমরা বাইরে থেকে কিছু দেখি না, ওয়েসেই সব কাজ করতেছে। আশা করি এটা জানেন, এটা নিজেরা পড়েন, আমি এর পড়ে গেছি। আশা করি জানেন, তো নিজেরা পড়েন। মোবাইল টোবাইল ইউজ করেন না? মিলে এটা যদি আপনি স্ক্রিনের সামনে কিছু দেখেন, সেটা কি হচ্ছে, আপনার সামনে কাজ করতেছে, কিন্তু এমনও কিছু আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যেমন কি আপনার টাইমটা চলতেছে, হয়তো আপনি দেখতেছেন না। হতে পারে আপনার একটা কল আসতেছে, সেটাও আসতেছে, কিছু অ্যাপ নোটিফিকেশন পাঠায় না, তাহলে সে ব্যাকগ্রাউন্ডে কি করতেছে, রান করতেছে। এবং সেটিংসে গিয়ে আপনি কি করতে পারেন, লিমিট করে দিতে পারেন না, ম্যাক্সিমাম এতগুলো অ্যাপ আমার ব্যাকগ্রাউন্ডে রান করবে, না হলে করবে না।
অর্থাৎ মেমোরি সেভ করার জন্য, সিপিইউ আমার ফরগ্রাউন্ডে যে আছে তাকে টাইম বেশি দেওয়ার জন্য। তো এইভাবে এগুলো করা হয়, এগুলো আশা করি জানতে জন্য আমি করাই না। অপারেশনস অন প্রসেস, দুইটা হয় ক্রিয়েট করব না হলে টার্মিনেট করব, আর মাঝখানে সবগুলা সিপিইউ আর কি করবে, শিডিউলারই করবে, আমার কিছু করার দরকার নেই। প্রসেস ক্রিয়েশন, parent process create children processes which in turn create other process, forming a tree of processes. রিকারেন্স মনে আছে? আমি যদি উদাহরণটা একটু রিকারেন্স দিয়ে বলি, ধরেন ফিবোনাক্সি সিরিজ মনে আছে? কি জিনিস ছিল? 0 1 1 2 3 5, মানে কি আগের দুইটা যোগ করো না? তো আমরা ফিবোনাক্সি কি করতাম? ফিব n equals to return fib n minus 1 plus fib of n minus 2, এটা ছিল না? এটাই তো করতো সে, যে পিছনেরটা কি আছে আর এখানে একটা কি আছে, বেস কেস থাকে। if n equals to 0 তাহলে রিটার্ন 0, অথবা n equals to 1 হলে রিটার্ন 1, এরকম থাকতো। কেমন? আমি বেস কেসটা লিখলাম। সো n এটা হচ্ছে প্যারেন্ট প্রসেস, এটা কি প্যারেন্ট প্রসেস। ধরেন আমি n এর মান দিলাম 5, n এর মান হচ্ছে 5, তাহলে সে কাকে কল করবে? 4 কে কল করবে এবং 3 কে কল করবে না। তাহলে এইটা দুইটা প্রসেসকে কল করছে, একটা কি f of 4 এবং আরেকটা f of 3। তাহলে এ হচ্ছে আমার প্যারেন্ট প্রসেস আর এদিকে কি তার চাইল্ড প্রসেস বা চিলড্রেন প্রসেস। f of 4 আবার কল করবে না নিচে গিয়ে, f of 3 f of 2 কল হবে, f of 3 আবার নিচে যাবে 2 আর 1, 2 আবার নিচে যাবে 1 আর 0, তারপর একটা একটা উপর আসতে থাকবে। তো যতক্ষণ নিচের গুলো শেষ না হবে উপরটা ততক্ষণ এক্সিকিউট হতে পারবে না। এই জিনিসটা এখানে লিখছি যে প্যারেন্ট প্রসেস ক্রিয়েট চিলড্রেন প্রসেসেস। প্যারেন্ট প্রসেস কি করলো? চিলড্রেন প্রসেসকে ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পর which in turn create other process। 4 আবার কি করবে? 2 আর 2 ক্রিয়েট করবে না? ঠিক আছে, সে আবার করলো, তাহলে একটা ট্রি এর মতো স্ট্রাকচার হয় না? এটা এখানে লিখছি, বুঝতে পারছি? জেনারেলি processes identified and managed via process identifier, বা আমাদের যে PID বা process 1 process 2, আর তাদেরকে একটা নির্দিষ্ট নাম্বার অ্যাসাইন করা হয়ে থাকে এবং সেটাই তাদের জন্য কি আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে বা আইডি হিসেবে কাজ করে। রিসোর্স শেয়ারিং অপশন, প্যারেন্ট এন্ড চিলড্রেন শেয়ার অল রিসোর্সেস। প্যারেন্ট এবং চিলড্রেন কি করে? অল রিসোর্স শেয়ার করে। স্যার এটা কেমন? এটার একটা প্রবলেম ছিল কি, রিকারেন্স অনেকবার হচ্ছে না, একই জিনিস বারবার অকার করতেছে না। তো এটার প্রবলেমের সলিউশন কি ছিল মনে আছে? ডাইনামিক প্রোগ্রামিং নাম শুনছেন? আমরা কি করতে পারি? আচ্ছা এটাকে একটু বুঝাই, আমরা রিসোর্সটা শেয়ার হয়। আমি একটা প্রোগ্রামের মাঝে বুঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 5 কাকে কল করবে? 4 এবং 3 কে। 4 কাকে কল করবে? 3 এবং 2 কে। 3 কাকে কল করবে? 2 এবং 1 কে। 2 কাকে কল করবে এখন? 1 এবং 0 কে। 1 আবার কাকে কল করবে এখন? 0 এবং -1 কে কল করার কথা, কিন্তু আমরা বেস কন্ডিশনে এটাকে কি করে দিই? অফ করে দিই, কারণ কি এখন 1 এর মান যদি 1 হয় রিটার্ন কি করি? 1। এটা কাজ শেষ, উপরের দিকে উঠলো। যখন f of 2 আসবে সে আবার কাকে কল করবে? f of 1 এবং f of 0 কে কল করবে না। দেখেন f of 1 0 আমি এখানে ক্যালকুলেট করে আসছি না। তাহলে আমি যদি কোনোভাবে এই জিনিসটা সেভ করতে পারতাম তাহলে আমার এই কলটা হতো। এটা করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং কোনো একটা স্টেটকে সেভ করে রাখে যাতে ফার্দার কখনো যদি ইউজ করা লাগে আমি কল করতে পারবো। তাহলে দেখেন আমি যদি কোনোভাবে f of 2 এর মানটা সেভ করতে পারতাম তাহলে আমি এখানে ডাইরেক্ট ইউজ করতে পারতাম না। তো এটাকে ডাইনামিক প্রোগ্রামিং বা ডিপি বলা হয়। সে কি করে? এই মেমোরিতে এটা সেভ করে রাখছে, ডিপি অফ 2 সেভ করা আছে। যখন সেটা পাইছে যে তাকে 2 কল করতে হচ্ছে, 2 এর মান আমার এখানে সেভ আছে, তখন সে কষ্ট করে এখানে আর কল করে না, এই মানটাকে সেখানে ইউজ করে নেবে।
ফলে আমার কি হচ্ছে রিকারেন্স কমে গেছে না, আর আমার ফার্দার কল বা চাইল্ড আর আমি নতুন করে ক্রিয়েট করতে হচ্ছে না। তাহলে সে এই মেমোরিটা ইউজ করতেছে না, এই জিনিসটা এখানে লিখছি প্যারেন্ট এন্ড চাইল্ড শেয়ার অল রিসোর্সেস। এই বিপি যে অ্যারেটা আছে সে সবগুলো প্রসেস কি করতেছে, এটা কি শেয়ার করতেছে। বুঝতে পারছি? তো এটার যে নাম সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রাম। একটু সার্চ দিয়ে দেখতে পারেন। চিলড্রেন শেয়ার সাবসেট অফ প্যারেন্টস রিসোর্সেস। আমি যদি চাই আমি করতে পারি, যদি প্যারেন্ট যে প্রসেসটা ক্রিয়েট করতেছে তাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়, তুমি এর বেশি রিসোর্স ইউজ করতে পারবে না। সেটা কোথায় হতো, আমাদের যদি ওপি যদি মনে থাকে গত সেমিস্টারে যেটা পড়ছেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেখানে কিছু জিনিস প্রোটেকশন ছিল না, রেস্ট্রিক্ট করা যেত না যে আমার চিলড্রেন কতটুকু আমার অ্যাক্সেস করতে পারবে। তো সে কি করতে পারে, এখানেও সেম জিনিস করা যায়, চিলড্রেনকে রেস্ট্রিক্ট করে দেওয়া যায়, তুমি আমার এর থেকে বেশি ইনফরমেশন নিতে পারবা না। প্যারেন্ট এন্ড চাইল্ড শেয়ার নো রিসোর্সেস। এমনও হতে পারে কি, যেমন আগেরটাই যখন কল করতেছিল F2 পরে চলে যাচ্ছিল না, সে কোনো রিসোর্স কি করতেছে না, শেয়ার করতেছে না। আবার তিনটা স্টেট হতে পারে, হয় রিসোর্স সবাই শেয়ার করবে প্যারেন্ট এবং চাইল্ড, অথবা রেস্ট্রিক্ট করা থাকবে, অথবা কোনো রিসোর্সেই শেয়ার হবে না। এক্সিকিউশন অপশন, প্যারেন্ট এন্ড চাইল্ড এক্সিকিউট কনকারেন্টলি হতে পারে যদি জিপিইউর মতো টেকনোলজি থাকে। জিপিইউ কাজ করে কি প্যারালাল এক্সিকিউশন করে, অর্থাৎ সে মাল্টিপল প্রসেস অথবা মাল্টিপল থ্রেড একই টাইমে রান করতে পারে। সিপিইউ সেটা পারে না, সিপিইউ সিকোয়েন্সিয়াল রান করে। তো জিপিইউর মতো যদি আমার কাছে কোনো ভালো রিসোর্স থাকে বা জিপিইউ থাকে, সে কি করতে পারে, প্যারেন্ট এবং চাইল্ড একই সাথে এক্সিকিউট করা তার পক্ষে সম্ভব। তাই এখানে লিখছে প্যারেন্ট এন্ড চিলড্রেন ক্যান এক্সিকিউট কনকারেন্টলি। প্যারেন্ট ওয়েটস আনটিল চিলড্রেন টার্মিনেট, যেটা সিপিইউর ক্ষেত্রে হয়, যতক্ষণ চিলড্রেনের কাজ শেষ হবে না প্যারেন্ট ততক্ষণ এক্সিকিউশনে যেতে পারবে না। কিন্তু দুইটাই পসিবল। প্রসেস ক্রিয়েশন অবশ্যই কনকারেন্ট যদি হয়, আমার মনে করেন f(2) রান করতেছে, f(3) একসাথে রান করতেছে, মানে আমার ফাস্ট হবে না। যেখানে আমার কি ছিল আগে এটা হইতে হতো, তারপর এখানে উপরে উঠতো, তারপর এইদিকে যেত, তারপর এই পাশে যাবো, টাইম লাগতো, টাইমটা কমে যায়। এই জন্য জিপিইউ ফাস্টার। এবং গেমিং এর ক্ষেত্রে জিপিইউ ইউজ করা হয় কারণ যেহেতু সে কনকারেন্ট অ্যাক্সেস দিতে পারে বা কনকারেন্ট এক্সিকিউশন করতে পারে বা সাইমultaneous এক্সিকিউশন করতে পারে। প্রসেস ক্রিয়েশন কিভাবে করা যায়, এটার একটা সিস্টেম কল হচ্ছে ফর্ক। সিস্টেম কলটা কি, ফর্ক করা। ফর্ক করা মানে মনে করেন এটা নিয়ে অনেক মিম আছে, ফর্ক চিলড্রেন কিল করা, তারপর হচ্ছে চিলড্রেনকে ফর্ক করা, এগুলো অনেক মিম আছে, যদি দেখেন প্রোগ্রামিং রিলেটেড কিছু মিমের মধ্যে এগুলো আছে। এটার একটা ছোট ম্যাপ দেওয়া আছে, একটু দেখেন, ছোট্ট একটা ম্যাপ। প্যারেন্ট কি করলো, একটা ফর্ক করলো বা একটা বললো যে তুমি চিলড্রেন ক্রিয়েট করো, ফর্কের মাধ্যমে সে চিলড্রেন ক্রিয়েট করে। যদি PID এর মান 0 থেকে বড় হয় তাহলে তাকে কি করবে, ওয়েটে পাঠাবে। ওয়েট কেন পাঠাবে, 0 থেকে বড় হওয়া মানে সে একটা চিলড্রেন ক্রিয়েট করতে পারছে। তাহলে চিলড্রেন যতক্ষণ টার্মিনেট করবে না প্রসেস, ততক্ষণ প্যারেন্ট ততক্ষণ এক্সিকিউশনে যেতে পারবে না, তাই তাকে কোথায় পাঠিয়ে দিল, ওয়েট স্টেটে পাঠিয়ে দিয়েছে। যদি PID এর মান 0 হয়, অর্থাৎ কোনো চিলড্রেন ক্রিয়েট করা সম্ভব হয় না, তাহলে তাকে কোথায় পাঠাবে, এক্সিকিউশন করতে, নিজে এক্সিকিউট করতে থাকবে। বুঝতে পারছি? এই জিনিসটা এভাবে দেখানো হয়েছে, এটা দেখাইছি। এখন এটা PID দিয়ে লিখছে, আমি এখানে ফিবোনাচি সিরিজ দিয়ে বুঝাইছিলাম, এখানে কি দিয়ে আছে, PID দিয়ে আছে, নরমাল জিনিস। এটা একটা কোড, আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, ফর্কিং কিভাবে করে, একটা নতুন প্রসেস বা চাইল্ড প্রসেস কিভাবে ক্রিয়েট করে। তো সেম আগের জিনিস, প্রথমে কি করলো, PID ইকুয়ালস টু ফর্ক করলো। যদি PID এর মান কি হয়, 0 থেকে ছোট হয়, ফর্ক ফেইল, মানে আমি ক্রিয়েট করতে পারিনি। যদি সমান হয় তাহলে এটাকে এক্সিকিউট করে শেষ করো। আর যদি অন্য কিছু হয়, প্যারেন্ট উইল ওয়েট ফর দা চাইল্ড টু কমপ্লিট। এবার কমপ্লিট করে দেন আমাকে আবার কি করবে, সে সিপিইউ ফেরত দিবে। এখানে মাঝখানে অনেক কাজ করা যায়, প্রতিটা চিলড্রেনকে আলাদা আলাদা কাজ দিয়ে সবগুলোকে একসাথে মার্চ করে প্যারেন্ট আবার এক্সিকিউট হতে পারে। তো এগুলো একটু বেশি কঠিন আর কি। এটা হচ্ছে উইন্ডোজের API কল।
জাস্ট দেখানো, আপনাদের জন্য দিচ্ছি না আর কি। এগুলো প্রসেসের টার্মিনেশন কি হতে পারে, হয় কাজ শেষ তাহলে এক্সিকিউট করবে, যদি এরর আসে তাহলে অ্যাবর্ট করবে। দুইটার মধ্যে পার্থক্য কি স্যার? তাই এক্সিট করা মানে সে নরমালি চলে গেছে, মেমোরি থেকে সবকিছু ডিলিট করে চলে গেছে। অ্যাবর্টের সময়, অ্যাবর্ট করার সময় হচ্ছে যে যেখানেই আছে, যে অবস্থায় আছে সেখান থেকে বাইরে হচ্ছে, কোনো কিছু সেভ টেপ কিছু মানে বাইরে হচ্ছে। অ্যাবর্ট হচ্ছে ওই রকম। এক্সিকিউট যদি এক্সিট হয় সে আস্তে আস্তে সিকোয়েন্সিয়ালি কি করবে, র্যাম এবং সিপিইউ থেকে বেরিয়ে চলে যাবে। অ্যাবর্ট করা মানে হচ্ছে যেখানে আছে সেখান থেকে চলে যাবে। কিছু আছে না, অনেক সময় যদি আমাদের মনে করেন কোনো একটা প্রোগ্রাম হ্যাং হয়ে গেছে, তখন আপনাদের অপশন থাকে না ওয়েট, অ্যাবর্ট। ওয়েট করা মানে তাকে একটু সময় দেওয়া, সে আবার এক্সিকিউশনে ফেরত আসতে পারে কিনা। অ্যাভয়েড করা মানে কি একদম সম্পূর্ণ ডিলিট করে দেওয়া, কোনো ইনফরমেশন সে সেভ করে না। এই ক্ষেত্রে এই দুইটা কল আছে। আরেকটা আছে, some operating systems do not allow childs to exist if its parents has terminated. মনে করেন f(5) এর কাজ শেষ, সেই চিলড্রেন গুলোকে রাখার দরকার আছে। তো অনেকগুলো অপারেটিং সিস্টেম যদি প্যারেন্টের কাজ শেষ হয়ে যায় তাহলে চিলড্রেনকে কখনোই এক্সিস্ট করতে দেয় না, বাট তা বলে যে তোমার এক্সিকিউশন, তোমার অস্তিত্ব নেই, তোমাকে এক্সিকিউশন দিব কেন? তুমি যেখান থেকে আসছো সেটাই নেই, আমি তোমাকে এক্সিকিউশন যেতে দিব কেন? If processes terminate, then all its children must also be terminated. একসাথে শেষ হবে, সেটাকে বলে ক্যাসকেডিং টার্মিনেশন। ক্যাসকেডিং করা মানে হচ্ছে এর রিলেটেড যত নিচে যত প্রসেস আছে সবগুলোকে একসাথে দিতে হবে, সেটা হচ্ছে ক্যাসকেড করা। The termination is initiated by the operating system. যখনই এই শেষ, এর আন্ডারে যতগুলো প্রসেস ছিল সবগুলো কি করবে, সে শেষ করে দিবে। The parent process may wait for termination of a child process by using the wait system call. কিছুক্ষণ আগে যেটা বলতেছে, f(5) শেষ হবে কখন, এই নিচে সবগুলো কি হতে হবে, শেষ হতে হবে। সে কি করতে পারে, এই ওয়েটের মাধ্যমে ওয়েট করতে পারে। If no parent waiting, process is a zombie. Zombie মানে কি, ওই আগের কেস, এ নাই তাহলে আসছে করতে প্রশ্ন হচ্ছে এটা, সেজন্য এটাকে বলা হয় জম্বি প্রসেস। বা একটা চিলড্রেন আছে, প্যারেন্ট ছিল, কোনো কারণে প্যারেন্ট শেষ, আসছে চলে গেছে, র্যাম থেকেই চলে গেছে, তো চিলড্রেন একটা রয়ে গেছে, তাহলে তাকে বলা হয় জম্বি প্রসেস। If parent terminated without invoking wait, process is an orphan. যদি ওয়েট ইনভোক না করে বলে দেয় তাহলে তাকে বলা হয় অরফান। অরফান কেন, তার বাবা মরে গেছে। দুইটা আলাদা কেস, একটা জম্বি কেস আর একটা কি অরফান। নো প্যারেন্ট ইজ ওয়েটিং, প্রসেস ইজ এ জম্বি। আর কোনো প্যারেন্ট নাই, সে ওয়েটও করতেছে না, কিছুই নাই, তাহলে হচ্ছে জম্বি। আর অরফান কখন, যদি প্রসেস আছে কিন্তু ওয়েট ইনভলভ করা ছাড়াই সে চলে গেছে বা সে নিজে এক্সিকিউট করা শুরু করছে, তাহলে বলা হয় অরফান। কোনটা? এটা সবকিছুর জন্য, ক্যাসকেডিং টার্মিনেশন সবকিছুর জন্য। আমি যদি এখানে টাস্ক ম্যানেজারে গিয়ে এই ক্রোমটাকে যদি আমি কি বলি, হ্যান্ড টাচ করি, যা আছে সব টার্মিনেট করবে না, এটাকে বলে ক্যাসকেডিং। কল করা, ইনভোক করা মানে কল করা, মানে এক্সিকিউট করা। নরমালি বললে এক্সিকিউট, ইনভোক মানে এক্সিকিউট করা। স্যার এটা একটু বলেন তো, স্যার এটা একটু বলেন, স্যার একটু বলেন। জানেন নাম থেকে বোঝা যায় কোন ধরনের কি প্রসেস। ফরগ্রাউন্ড যেটা আপনি সামনে চালাতেছেন, মনে করেন ফেসবুক। ভিজিবল প্রসেস যেটা দেখা যাচ্ছে, মনে করেন ক্লক উপরে একটা ক্লক চলতেছে একসাথে। সার্ভিস প্রসেস ধরেন আপনার ব্যাংকিং সার্ভিস, বিকাশ বা সেরকম কিছু। ব্যাকগ্রাউন্ড ধরেন আপনার মেসেঞ্জারে ব্যাকগ্রাউন্ডটা আছে, মেসেজ একটা পর একটা নোটিফিকেশন টুং টুং করতেছে,
কেমন এমটি প্রসেস, খালি চলতেছে, মানে কিছু না, সে কোনো এক্সিকিউশন কিছু করতেছে না। এটা বেশিরভাগ সময় ভাইরাস হতে পারে, কিন্তু মোবাইলে এখন ওইটা চলে না আর কি, এখন ভাইরাস তেমন মোবাইলে আসে না। এটাও আশা করি জানেন। বেশিরভাগই রিডিং করার মতো একটা কোর্স আছে, রিডিং করলে বোঝা যায় যে প্রসেসগুলো বুঝবেন এগুলো আমি দেখছি। মাল্টি প্রসেস আর্কিটেকচার যেখানে বলছি, দেখেন ক্রোমের মধ্যে অনেকগুলো ট্যাব ওপেন, প্রতিটা ট্যাবে একটা প্রসেস, মানে এটা একভাবে রান হচ্ছে, এটা একভাবে রান হচ্ছে, এটা একভাবে রান হচ্ছে, আলাদা আলাদা জিনিসপাতি রান করতেছে। এখনো দেখেন আমিও ক্রোমের মধ্যে 3টা কিবোর্ড রাখছি, ট্যাব ওপেন করে রাখছি। এই জিনিসটা browser process manages user interface, disk and network I/O. Renderer process renders web pages, deals with HTML, JavaScript. A new renderer created for each website open. এই যে each website open করতেছি, এগুলো তো লেখা হচ্ছে HTML CSS দিয়ে না, তাহলে শো করতে হবে না ওয়েব ব্রাউজারে, এই জন্য রেন্ডার করা লাগে। সেই প্রতিটা ওয়েব পেজের জন্য আলাদা আলাদা কি থাকে, রেন্ডারার থাকে। Runs in sandbox, restricting disk and network I/O, minimizing effects of security exploits, যেটাকে আমরা ফায়ারওয়াল বলে থাকতে পারি। এটা কি করতেছে, আমাকে সব দিক থেকে প্রোটেক্ট করে রাখতেছে। স্যান্ডবক্স মানে তোমার রেস্ট্রিকশন এতটুকু, তুমি ওয়েব নিয়ে কথা বলবা, তোমার ডিস্কের ভিতরে আসার কোনো দরকার নাই, সেজন্য ডাউনলোডিং এর সময় আপনার থেকে পারমিশন খুঁজে, কনসেপ্ট এরকম। রেন্ডারার হচ্ছে, ধরেন আমি যদি এটা দেখেন এরকম, তো যদি আমি এদিকে স্পেস এলিমেন্ট করা যায়, কন্ট্রোল শিফট আই ছিল, দেখেন এটা কোডটা, এটা কোড এরকম, কিন্তু আমাকে শো করতেছে কিরকম, এভাবে না, এই কোড থেকে যেটা শো করতেছে আমরা প্রোগ্রামের ক্ষেত্রে কি বলি, কম্পাইলার বলি, আর এই ক্ষেত্রে বলা হয় রেন্ডার, যে রেন্ডার করে। যে এটা আছে, এখানে অনেক কোড আছে, কেমন কোডটা এখানে আছে বিশাল, এটা কত হাজার লাইনের কোড, 1033 লাইনের কোড, কিন্তু আমরা দেখতেছি কিরকম, এরকম ভাবে এই যে কনভার্সন যে করে তাকে রেন্ডারার বলা হয়। বুঝতে পারছি স্যার? সব কিছুর জন্য যে কোনো ব্রাউজার এভাবে কাজ করে, কারণ একটা কোন ব্রাউজারও বাইরে শুধু বিষয়টি ইমপ্লিমেন্ট করছে যেটা র্যামের জন্য র্যাম অফ রিসোর্স অপটিমাইজেশন এটা আলাদা কথা, কিন্তু রেন্ডারার সবার জন্য লাগে। কোনটা কোনটার কথা বলতেছেন এখানে? ওই পড়াইছি 3টা ব্রাউজার, হ্যাঁ ব্রাউজার নিজেই কিন্তু এইগুলো ম্যানেজ করে, তার ইমপ্লিমেন্টেশন আলাদা হতে পারে, তার নিজস্ব প্রোগ্রামিং আলাদা হতে পারে। এবার আসে ইন্টার প্রসেস কমিউনিকেশন। যদি কোনো প্রসেসের মনে করেন র্যাম শেয়ার করা লাগবে, তাহলে সে কিভাবে করে, এদেরকে বলা হয় ইন্টার প্রসেস কমিউনিকেশন, যে বলা একটা প্রসেসে অন্য প্রসেস থেকে কি অংশ লাগতে পারে। Processes within a system may be independent or cooperating. Independent বলতে সে নিজের মতো এক্সিকিউট হয়, কারো হাতটা কারো দেয় না, নিজের মতো চলে। কোঅপারেটিং হচ্ছে মানে একটি সামঞ্জস্য বোধ আছে, তুমি আমারটা নিতে পারবে, আমি তোমারটা নিতে পারবো, হয় সেটা র্যাম হতে পারে, সিপিইউ টাইম হতে পারে, আইও অপারেশনে হতে পারে, অর্থাৎ কিছু রিসোর্স কি করে শেয়ার করতে পারে। Reasons for cooperating processes: information sharing, computation speed up, modularity and convenience. এই জন্য এগুলো বলছে কি বলছি, র্যামের ছোট একটা অংশ মনে করেন প্রসেস 1ও ইউজ করতেছে, প্রসেস 2ও মনে করেন কোনো কারণে লাগতেছে, সে রিকোয়েস্ট করলো প্রসেস 1কে যে তুমি আমাকে ওই টাকাটা আমাকে দাও। যদি কোঅপারেটিং হয় তাহলে সে কি করবে, ওটা ইউজ করতে দিবে। ইউজ করতে দেওয়া মানে কি, প্রসেস 1 কোনো একটা প্রসেস কমপ্লিট করার পরে যদি ডেটাটা পাইছে, তাহলে প্রসেস 2 এর ওই টাইমটা লাগতেছে না, তুমি প্রসেসটা এক্সিকিউশন করো এই ডেটাটা ক্রিয়েট করার জন্য। এই কারণে কি হতে পারে, সেই কম্পিউটেশন স্পিড আপ হতে পারে। একটা নির্দিষ্ট চাঙ্ক অফ ডেটা যদি আরেকজন থেকে পেয়ে যায়, সে নিজের থেকে বানানো না লাগে, তাহলে তার জন্য ইজি কম্পিউটেশন স্পিড আপ হয় কারণে।
মডিউলারিটি, আলাদা আলাদা ফাংশন করা, মডিউল করা, ছোট ছোট অংশে ভাগ করা প্রসেসগুলো, তো মডিউলারিটি বজায় থাকবে যদি মাল্টিপল প্রসেস থাকে। কনভিনিয়েন্স, ইজি না আমাদের জন্য ইউজ করা, যদি মাল্টিপল প্রসেস নিজেদের মধ্যে শেয়ার করতে পারে আমাদের জন্য ইউজার হিসেবে অনেকটুকু ইজি, কারণ আমরা কি দেখতেছি ফাস্টার জিনিসপাতি দেখতে পারতেছি। কোঅপারেশন প্রসেস নিড ইন্টার প্রসেস কমিউনিকেশন, এগুলা করার জন্য আমি যে বললাম রিকোয়েস্ট করে, একটা প্রসেস অন্য প্রসেসকে রিকোয়েস্ট করে যে তোমার ডেটাটা আমাকে দাও, এটা কিভাবে করা হয় সেটা হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন। দুইটা মডেল আছে, একটা হচ্ছে শেয়ার্ড মেমরি, একটা হচ্ছে মেসেজ পাসিং। আমি যে এটার উদাহরণ দিই সেটা হচ্ছে মেসেজ পাসিং, রিকোয়েস্ট করা। আর শেয়ার্ড মেমরি মানে হচ্ছে পুরো একটা র্যামের ছোট একটা অংশ দুইটা প্রসেস ইউজ করতেছে, তখন আর কি করা লাগে না, শেয়ার বলা লাগে না, রিকোয়েস্ট করার দরকার নাই। প্রসেস 1ও মনে করেন ছোট একটা চাঙ্কে বলতেছে তুমি এটা ইউজ করো, P2 কে বলতেছে তুমি এটা ইউজ করতে পারো, তখন তার মেসেজ পাস করার দরকার নেই, কারণ তার কাছে ওই র্যামের ওই অংশটা কি আছে, অ্যাক্সেস আছে। সেজন্য এটা দুইটা মডেলে কাজ করতে পারে। দেখেন শেয়ার্ড মেমরি আর প্রসেস পাসিংটা কিভাবে কাজ করে। দুইটাই র্যামে আছে, দুইটাই কি করতেছে একই জায়গাকে ইন্ডিকেট করে রাখছে। তো প্রসেস বি এরও এখান থেকে ডেটাটাকে কপি করে নিয়ে আসতে পারবে, ইউজ করতে পারে। প্রসেস এও কি করতে পারে, এটাকে অ্যাক্সেস করতে পারে এবং ইউজ করতে পারে। কিন্তু মেসেজ পাসিং এর মধ্যে এখানে মেসেজ কিউ আছে, প্রসেস বিও এখানে মেসেজ দেয়, প্রসেস এও এখানে মেসেজ দেয় এবং তারা একে অপরকে রিডও করতে পারে। ধরেন প্রসেস বি M0 মেসেজের মাধ্যমে বললো যে আমাকে এই লোকেশনের ডেটাটা দাও, সেটাকে রিড করলো, প্রসেস এ রিড করলো, প্রসেস M1 এ বললো হ্যাঁ তুমি নিতে পারো। যখন এই মেসেজ 1 প্রসেস বি দেখছে তখন সে কি করবে, ওই জায়গাটা রিড করার চেষ্টা করবে। এইভাবে মেসেজ কমিউনিকেশনের মাধ্যমে, মেসেজ পাসিং এর মাধ্যমে আমার এই রিসোর্স শেয়ার হয়ে থাকে। তারপর হচ্ছে প্রোডিউসার কনজিউমার প্রবলেম, একটু পড়েন তো, এটা আপনার জন্য নতুন, একটু পড়েন। ডেফিনেশনটা পুরো বোঝা যায় লিখছে। কোঅপারেটিং প্রসেসের ঝামেলা কি ছিল, কাকে জেনারেট করতে হতো, কাকে কি হতো, ইউজ করতে হতো, কেমন? এটাকে বলা হয় হচ্ছে প্রোডিউসার কনজিউমার। যে জেনারেট করে তাকে বলে প্রোডিউসার, যে প্রসেস ইউজ করে ওই ডেটাটাকে তাকে বলে কি কনজিউমার। প্রোডিউসার প্রসেস প্রোডিউস ইনফরমেশন দ্যাট ইজ কনজিউমড বাই দ্য কনজিউমার প্রসেস। ধরেন P1 কোন একটা ডেটা প্রসেস প্রোডিউস করছে এবং P2 সেটাকে ইউজ করতেছে, ইউজ করাকে এখানে বলা হচ্ছে কনজিউম করা। টু ভেরিয়েশনস, আনবাউন্ডেড বাফার। আনবাউন্ড মানে কি, কোনো লিমিট নাই, কোনো লিমিট নাই। প্লেসেস নো প্র্যাকটিক্যাল লিমিট অন দ্য সাইজ অফ দ্য বাফার, কতটুকু ডেটা সে দিতে পারবে, নিতে পারবে, তার মধ্যে কোনো লিমিট থাকবে না। প্রোডিউসার নেভার ওয়েটস, সে যেহেতু জেনারেট করে চলে যেতে পারতেছে, কারণ জায়গার কোনো লিমিট নেই, সে জেনারেট করতে গেছে, সেজন্য তার করতে কি হয় না, কোনো ওয়েট করতে হয় না। কিন্তু কনজিউমারকে তো ওয়েট করতে হয়। মনে করেন বাফারে ডেটা নাই, সে ওয়েট করে বসে থাকবে না, ডেটা আসে না, প্রোডিউসার প্রোডিউস করে না, তাহলে আমি ডেটা তো পাচ্ছি না, তাহলে আমি বসে থাকবো না। এটা কোন ধরনের, মনে করেন হচ্ছে আমাদের ক্ষেত্রে কোনো একটা প্রোডাক্ট, যেমন কোভিডের সময় কি হয়েছিল, স্যানিটাইজার পাওয়া যাচ্ছিল না, কারণ কি প্রোডিউসার তো আনলিমিটেড, সে ইচ্ছা মতো জেনারেট করতে পারতেছে, কিন্তু তা সে কি করতেছে না, জেনারেট করতেছে না, প্রোডিউস করতেছে না। আমরা কনজিউমার হিসেবে বসে রয়েছি, এটা এখানে লেখা আছে, ঠিক আছে। বাউন্ডেড বাফার assumes that there is a fixed size of buffer, সেটা নির্দিষ্ট লিমিট করে যে তুমি 3 KB জেনারেট করতে পারবা, 3 KB ডেটা তুমি জেনারেট করতে পারবা। তা 3 KB যদি ফুল হয়ে যায়, সেটা জেনারেট করবে না, এই জিনিসটা এখানে লেখা আছে, বুঝতে পারছি। আনবাউন্ডেড কি,
প্রোডিউসার ওয়েট করবে না ততক্ষণ সে যত ইচ্ছা কি করতে পারে, জেনারেট করতে পারে। যেটা বাউন্ডেড সেখানে কি করতে পারে না, জেনারেট করতে পারে না। এবার আসেন আইপিসি শেয়ার্ড মেমোরি। এটা চ্যাপ্টার 6-7 এ অনেকগুলো ইনফরমেশন পড়বে এটা সম্পর্কে, একটু পড়ি। an area of memory shared among the processes that wish to communicate. The communication is under the control of the user processes, not on the operating system. Process রান হলে প্রসেস নিজের ইচ্ছা মতো ওই মেমোরিটাকে ইউজ করবে, সেটা অপারেটিং সিস্টেম কি করতে পারে না, হোল্ড করতে পারে না। Major issues is to provide mechanism that will allow the user processes to synchronize their actions when they access share memory. এই শেয়ার্ড মেমোরিতে একটা প্রবলেম আছে যেটাকে বলা হয় ডেডলক। এর একটা নাম আছে, সেটার নাম কি, ডেডলক। এবং ডেডলক আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা এটা পড়বো। এটা ডেডলকের অ্যালগরিদম আছে, ডেডলকের অ্যালগরিদম একটা ফ্লো চার্ট আছে, এটা দেখব কারণ ডেডলক কেন হয়, কিভাবে মানে রিলিজ করা যায় ইত্যাদি। এই সেইগুলো আমরা চ্যাপ্টার 6-7 এ গিয়ে পড়ব, এটা অনেকটুকু ইম্পর্টেন্ট। বাউন্ডেড বাফার, ওই দেখেন বাফারের সাইজ কি করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে। আর আনবাউন্ডেড হলে কি হবে, সেখানে কোনো লিমিট থাকবে না, তুমি ইচ্ছা মতো জেনারেট করো। এটা একটা কোড দিল, এই যে যেটা প্রসেস করতে সে বাফারের একটা নির্দিষ্ট অ্যাড্রেসে রেখে দিচ্ছে, মেমোরিতে রেখে দিচ্ছে। কনজিউমার প্রসেস, সে যে কোনো একটা অ্যাড্রেস নিয়ে তাকে কি করলো, কনজিউম করলো বা ইউজ করে ফেললো। তারপর হচ্ছে ফিলিং অল দ্য বাফার্স। ইনিশিয়ালি কাউন্টার কতটা থাকে, 0তে থাকে যদি বাউন্ডেড হয়। আনবাউন্ডেড হইলেও দেখো ইনিশিয়ালাইজেশন কাউন্টার থাকবে, কারণ সে কতটুকু মেমোরি ইউজ করতেছে। সে প্রডিউসার যদি একটা প্রডিউস করে কি করবে, এক বাড়বে কাউন্টারে, এবং যদি কনজিউমার কনজিউম করে তাহলে এক কমে যাবে। এইভাবে এটা চলতে থাকে, বুঝতে পারছি। দেখেন এখানে কি লিখছে, দ্য ইন্টিজার কাউন্টার ইজ ইনক্রিমেন্টেড বাই দ্য প্রডিউসার after it produces a new buffer. The integer counter is decremented by the consumer if consumes a buffer. যেটা আগে কাজ হচ্ছিল। এই দেখেন কনজিউমার কি করতেছে, আউটের মান বাড়াচ্ছে বা কাউন্টারের মান কমাচ্ছে, একই কথা। এখানে ইনের মান বাড়াচ্ছে, ইন মানে কি, কাউন্টারের মান বাড়ানো। এই জিনিসটা লেখা আছে, কোডটা আছে দেখবেন। তো এটা করা যে কথা, কাউন্টার মাইনাস মাইনাস করাও সেম কথা। তো একটা রেস কন্ডিশন দিছি, এইটা হচ্ছে আরেকটা প্রবলেম। রেস কন্ডিশনটা কি, রেস হচ্ছে মনে করেন একই সাথে প্রডিউসার করতেছে, কনজিউমার করতেছে। একটা পর্যায়ে কি হবে, কনকারেন্ট চলে আসতে পারে না। কারণ কি, সিপিইউ যতক্ষণ যে পাচ্ছে তাকে অ্যাক্সেস দিচ্ছে মেমোরি। তো এখানে কাউন্টার প্লাস প্লাস কুড বি ইমপ্লিমেন্টেড অ্যাজ দিস ওয়ান, কাউন্টার মাইনাস মাইনাস কুড বি ইমপ্লিমেন্টেড অ্যাজ দিস ওয়ান। অর্থাৎ কাউন্টার প্লাস প্লাস যদি আমরা সিতে লিখি কোডটা, সেটা আসলে এক্সিকিউট হয় এভাবে। কেমন, কাউন্টার প্লাস প্লাস বিহাইন্ড দ্য সিন কম্পাইলার কম্পাইল করে এভাবে, এবং কাউন্টার মাইনাস মাইনাসে এভাবে কম্পাইল। কেমন, তো যখন প্রসেসগুলো কি থাকে, একটা দিল, সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন হয় না, একটার পর একটা। সে একটা নির্দিষ্ট সময়ের জন্য কি থাকতে পারে, সিপিইউতে থাকতে পারে। চিন্তা করে প্রোডিউসার এক্সিকিউট রেজিস্টার ইকুয়ালস টু কাউন্টার প্লাস 1, অর্থাৎ সে একটা জেনারেট করছে কাউন্টার প্লাস 1। তো প্রথমে কাউন্টার রেজিস্টার 1 এ কাউন্টারকে অ্যাসাইন করলো। প্রোডিউসার এক্সিকিউটস রেজিস্টার 1 ইকুয়ালস টু রেজিস্টার 1 প্লাস 1। তো রেজিস্টার 1 এর মান আগে ছিল 5, এখন কত হলো 6। এখন সে সিপিইউ থেকে বাইরে দিচ্ছে, সে এখন কাকে দিল, কাউন্টার মাইনাস মাইনাস কে দিল। সে প্রথমে কাউন্টারের মানটা করে নিল, রেজিস্টার 2 তে নিল। কাউন্টারের মান কত ছিল, 5 ছিল, তো রেজিস্টার 2 তে মান কত আসলো, 5 আসলো। রেজিস্টার 2 মাইনাস 1 এক কমাই দিল, তাহলে কত হলো, রেজিস্টার 2 তে মান 4, রেজিস্টার 1 এর মান কত, 6। কাউন্টার ইকুয়ালস টু রেজিস্টার 1, তাহলে রেজিস্টার 1 এর মান কত ছিল, 6 ছিল, তাহলে কাউন্টারের মান কত, 6। এখানে কি হয়ে গেল, কোন সেন্স করে এটা, হওয়ার কথা ছিল 5, একটা জেনারেট হইছে এবং সেটা কনজিউম হয়ে গেছে। কাউন্টারের মান হওয়ার কথা ছিল 5, কোনো চেঞ্জ
হবে না কিছুক্ষণ আগে 6 এখন হয়ে গেল কত 4 এটাকে বলে রেসিং কন্ডিশন যেহেতু প্রসেসগুলা কি হয় মানে একটা সিপিইউ তে ঢোকার আগে বের করে দিতে পারে এই কারণে যে কন্ডিশনটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে রেস কন্ডিশন why was there two race condition in the first solution more in chapter 6 পরে তাই এই রেস কন্ডিশনের কথাও আমরা সামনে দেখব next classicity chapter 2 chapter 3 যা বলছি আমি কম পড়াইছি যে নিচ্ছে একটাই কারণ দাদা নাম্বারটা পাইতে পারে হতাশ করি না বলে তো দিছি